পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। পশ্চিম তীরে ইসরায়েলের চিরুনি অভিযানে আটক 130, এক ফিলিস্তিনি যুবক নিহত। গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে ধ্বংস করা হবে, জাতিসংঘে জানালো যুক্তরাষ্ট্র। পুতিন জেলেনস্কি সম্ভাব্য বৈঠক ইস্যুতে ইতিবাচক রাশিয়া, দুই নেতার আলোচনা হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর, শর্ত ক্রেমলিনের। ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত 3। ফের রাশিয়া সফরে সিরিয়ার প্রেসিডেন্ট, আলেপ্পোর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ পুতিনের। স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করায় মস্কোর প্রতি কৃতজ্ঞতা সারার। শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে লন্ডভন্ড পর্তুগালের মধ্যাঞ্চল, 3 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন 8.5 লাখের বেশি মানুষ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজেদ। শুরুতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের খবর। উত্তরবঙ্গ সফরে আজ রাজশাহী যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। এই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এবং রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাদ্রাসা মাঠে তিনি দুপুর 2টায় সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সব ধরনের যে প্রস্তুতি ছিল প্রস্তুতিগুলো সম্পূর্ণ হয়েছে, মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে, তার নিরাপত্তার জন্য যা যা করণীয় সেগুলোও কিন্তু হয়েছে। সকাল থেকেই আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন পাড়া মহল্লা ইউনিট এবং জেলার নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু স্লোগানে এই এলাকা কিন্তু প্রকম্পিত করছেন, মুখরিত করে রাখছেন। আপনারা দেখছেন যে অনেকে কিন্তু বিএনপির পতাকা, দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। বেশিরভাগ নেতাকর্মীরাই বলছেন যে আমরা কিন্তু একেবারে সামনের দিকে দাঁড়ানোর জন্যই কিন্তু একেবারে সকাল সকাল এখানে উপস্থিত হয়েছি। নেতাকর্মীদের অনেকেই কিন্তু এমনটি বলছিলেন। তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আপনারা জানেন যে আজকে বিমানযোগে হযরত শাহ মখদুম বিমানবন্দরে তারেক রহমান বহনকারী যে বিমানটি সেটি পৌঁছাবে বেলা দুপুর 12:45 মধ্যেই এবং সেটি কিন্তু পরবর্তীতে গাড়ি বহরে করে পরবর্তীতে তিনি শাহ মখদুম যে মাজার রয়েছেন শাহ মখদুমের মাজার জিয়ারত করবেন এবং শাহ মখদুম মাজার জিয়ারত করার পরপরই দুপুর 2টায় এই মঞ্চে তিনি উঠে তিনি নির্বাচনী জনসভা অংশ নেবেন এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের 13টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী। তাদের হাতে ধানের শীষ প্রতীক তিনি তুলে দিবেন, পাশাপাশি তিনি ভোট চাইবেন, রাজশাহীবাসীর জন্য তিনি কি করতে চান সেগুলো বলবেন, এমনটাই আসলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। নেতাকর্মীদেরও কিছু প্রত্যাশা রয়েছে তার কাছে, রাজশাহীর উন্নয়নে যেন অবদান রাখতে পারে, আগামীতে যদি সরকার গঠন করে বিএনপি সেই জন্য কিন্তু নেতাকর্মীদের কিছু চাওয়া রয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা চলে রাজশাহীবাসী তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে আছে এবং আমরা অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সদস্যদের সবাইকে দেখেছি যে এই সমাবেশে ধীরে ধীরে তারা আসছেন, দলে দলে তারা আসছেন। বিএনপি নেতাদের আশা এখানে আসলে মহাসমুদ্রে পরিণত হবে আজকের এই জনসভা এবং এই জনসভাটি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ঐতিহাসিক হয়ে থাকবে। তার এই সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা তাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সময়ের নিয়মিত আয়োজনে। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই।
ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। রুবিও বলেন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে আরাকচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বাধ্য করা হয় তবে তেহরান এমনভাবে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ক্ষমতায় ফিরলে বাগদাদকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আল মালিকি যখন শেষবার ক্ষমতায় ছিল তখন দেশ দারিদ্র্য ও বিশৃঙ্খলায় পতিত হয়েছিল। এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইরাকের স্বাধীনতা ও সাফল্য পাওয়ার সম্ভাবনা শূন্য বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও ইরান সমর্থিত কোনো গোষ্ঠীকে ভবিষ্যৎ সরকারের অংশ হিসেবে দেখা গেলে ইরাকের ওপর নানা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদার সেনাদের অভিযানে একদিনে আটক করা হয়েছে ১৩০ ফিলিস্তিনিকে। বেথলেহেমে গুলিতে প্রাণ গেছে এক যুবকের। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা অঞ্চলটির অন্তত ৩টি গ্রামে আগুন দিয়েছে। এসব সহিংসতার কারণে পশ্চিম তীরে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে সেগুলো ধ্বংস করা হবে। বুধবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে একযোগে চিরুনি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। নাবলুস, তুবাস ও কালকিলিয়াস সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঠান্ডার মধ্যে বাসিন্দাদের ঘর থেকে বের করে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ ও বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। একই দিন বেথলেহেমের একটি সামরিক চেকপোস্টের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক যুবক নিহত হয়। পরিবারের অভিযোগ, যুবকটিকে গুলির পর তার মরদেহও নিয়ে গেছে সেনারা। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, ওই যুবক ছুরিকাঘাতের চেষ্টা করছিলেন। পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার ৩টি গ্রামে দখলদার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একযোগে অগ্নিসংযোগ করেছে। ফিলিস্তিনিদের ঘরবাড়িতে আগুন লাগলেও সেখানে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হয়নি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর অধিকৃত পশ্চিম তীরে রাষ্ট্র সমর্থিত বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, এই সহিংসতার কারণে ওই এলাকায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটছে। এদিকে গেল সপ্তাহে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কম্পাউন্ড গুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের 11টি দেশ। এদিকে গাজায় অর্থের বিনিময়ে অস্ত্র ক্রয় কর্মসূচি চালু করা হবে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, হামাসের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সেগুলো ধ্বংস করা হবে। তিনি সাফ জানান, গাজার শাসন ব্যবস্থায় হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা থাকতে পারবে না। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গাজায় শান্তি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই বাহিনীর গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর ভিত্তি করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করা হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, জেলেনস্কি চাইলে মস্কো তাকে স্বাগত জানাবে এবং সেখানে তার নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। তবে দুই নেতার বৈঠক হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর। আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকেও স্বাগত জানিয়েছে মস্কো। এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার কিয়েভ ও দিনিপ্রো পেত্রোস্কে ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 150 ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আকাশপথে চালানো এই হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী ও স্থানীয় প্রশাসন। চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। যুদ্ধের মাঝেই আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, পুতিন কখনোই জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি, বরং জেলেনস্কি চাইলে তাকে মস্কোয় আমন্ত্রণ জানানো হবে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই বৈঠকের জন্য কঠোর পূর্বশর্ত জুড়ে দিয়েছেন রুশ কর্মকর্তা। তিনি জানান, কোনো লোক দেখানো বৈঠক নয়, বরং পুতিন জেলেনস্কি সাক্ষাৎ হতে হবে সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট ফলাফল নির্ভর। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো দামেস্ক দ্বিপক্ষীয় বৈঠকে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি জানান পুতিন। এর মধ্যে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর নিয়ন্ত্রিত এলাকায় কামিশলি বিমান ঘাঁটি থেকে ধাপে ধাপে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রুশ সেনাবাহিনী। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে এসডিএফ এর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত 3 বেসামরিক যুবক নিহত হয়েছেন। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার ক্ষমতায় বসে যান বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সেই সময় পতিত স্বৈরাচার বাশারকে আশ্রয় দেয় মস্কো। তবে সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্কের সম্পর্কে। সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে শারা। বৈঠকে সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রশংসা করে পুতিন বলেন, দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাচ্ছে। সরকারি বাহিনী পিকেকে সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়ার সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান সিরীয় প্রেসিডেন্ট। ক্রেমলিনের জন্য সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হামিমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ কর্তৃপক্ষ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে। এরই মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দর এলাকা থেকে রুশ বাহিনী সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক কার্গো বিমানে করে এসব সরঞ্জাম লাতাকিয়ার হোমিমিম বিমান ঘাঁটির দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এসডিএফ এর কৌশলগত গুরুত্ব কমে যাওয়ায় এবং দামেস্ক সরকারের নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় কামিশলি থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সময় বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলের তিশরিন বাঁধ সংলগ্ন এলাকায় বেসামরিক বাড়িতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন সিরীয় যুবক নিহত হন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব মাইন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী পুঁতে রেখেছিল। এর আগের দিনও একই এলাকায় ঘরে ফেরার চেষ্টা করা আরও কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 5 লাখ অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দেওয়ার ঘোষণা স্পেনের। এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদন। সরকারের ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে লন্ডভন্ড পর্তুগালের মধ্যাঞ্চল। ঝড়ে এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 8.5 লাখের বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
মঙ্গলবার রাতভর পর্তুগাল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় শক্তিশালী ঝড় ক্রিস্টিন। বুধবার সকাল হতেই ফুটে ওঠে সে চিত্র। 140 কিলোমিটারের বেশি গতির ঝড়ো হাওয়ায় গাছপালা উপরে বিভিন্ন স্থানে ঘটে দুর্ঘটনা। এ পর্যন্ত 1500-র বেশি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লেইরা ও কোইম্ব্রা জেলা। গুয়ার্দা, কাস্তেলো ব্রাঙ্কো, পোর্তালেগ্রে ও সান্তারাই সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলেও মারাত্মক ক্ষয়ক্ষতির ছাপ রেখে যায় ঝড়টি। গাছপালা উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 8.5 লাখের বেশি মানুষ। ঝড়ের কারণে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল, খোলেনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার ঝড়টি স্পেনের দিকে অগ্রসর হলেও পর্তুগালে অব্যাহত ছিল বৃষ্টিপাত। সন্ধ্যায় কাজ সেরে ঘরে ফিরতে গিয়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। এছাড়া দৈনন্দিন কাজে গিয়েও দুর্ভোগে পড়েন বিভিন্ন পেশাজীবীরা। একের পর এক ঝড়ে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। ঝড় ক্রিস্টিনের প্রভাবে চলমান বৈরী আবহাওয়া আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পর্তুগালের আবহাওয়া বিভাগ। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কতার সাথে চলাচল করতে বলেছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। স্পেনে বসবাসরত 5 লাখ অভিবাসন প্রত্যাশীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিলে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে 30 জুন পর্যন্ত, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেন সরকারের ঐতিহাসিক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সাইফুল আমিনের তথ্য ও চিত্রের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন অভিবাসী ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। স্থানীয় সময় সোমবার দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ কয়েক লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দলের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের 31 ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করছেন এবং অন্তত 5 মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন বলে জানা গেছে। আগামী এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে নতুন এই নিয়মের ফলে প্রায় 15 থেকে 20 হাজার প্রবাসী বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। বৈধ শ্রম চুক্তি করতে পারবেন পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে কাজ করা প্রবাসীরা। পাবেন সরকারি স্বাস্থ্যসেবা এবং নির্বিঘ্নে দেশে পরিবারের কাছে যাতায়াতের সুবিধা। স্পেন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রবাসীরা যাদের কার্ড নাই, বাসমানভাবে আছি, আমরা এই কার্ডের আশ্রয় পাবো। আমাদের যে ভাইগুলা তাদের কাগজ নেই, তাদের জন্য আমরা যাতে সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি। আমরা যারা প্রবাসী আছি তারা অনেক দিন ধরেই কাগজ ছাড়া আছি, যেটা এক প্রকার অবৈধ। স্পেন সরকার একটা বৈধতার সুযোগ করে দেওয়ার কারণে আমরা খুবই উচ্ছ্বাসিত। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে বিপুল সংখ্যক শ্রমিক প্রয়োজন। 5 লাখ মানুষকে বৈধ করলে বছরে প্রায় 200 কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, স্পেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্যটন খাতে নতুন মাইল ফলক জাপানের। প্রথমবারের মতো বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে 4 কোটি। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই প্রবৃদ্ধি। ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনায় মারা গেছেন তার 4 জন সহযাত্রীও। নির্বাচনী প্রচারণার কাজে যাওয়ার সময় বারামতিতে জরুরি অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায়, বিমানে থাকা 5 জনের কেউই বেঁচে নেই। নিহতদের মধ্যে ছিলেন অজিত পাওয়ার, তার 2 কর্মচারী এবং বিমানের 2 জন ক্রু সদস্য। মুম্বাই থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল প্রায় 8:45 পুনে জেলার বারামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে নিজের রাজনৈতিক ঘাঁটি বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানান। তিনি বলেন, মহারাষ্ট্রের উন্নয়ন, বিশেষ করে সমবায় খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সহ বহু নেতা শোক প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ একে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। এদিকে জানা গেছে যে লিয়ারজেট 45 বিমানে দুর্ঘটনাটি ঘটে সেটি পরিচালনাকারী সংস্থার আরেকটি বিমান 2023 সালেও দুর্ঘটনার শিকার হয়েছিল, যদিও তখন প্রাণহানি হয়নি। এবারের ঘটনায় সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ার আয়োজনের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিবের বার্তা তুলে ধরেছেন তার মুখপাত্র স্টিফেন দুজারেক। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘের অবস্থান একই, নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। দুজারেক আরও জানান, নির্বাচনী প্রচারে সকলের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এবং ভোটের ফলাফল হতে হবে স্বচ্ছ ও সম্মানজনক। General has for any election is that they should be free and fair, and people should be able to campaign as freely, and that results should be transparent and respected. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভারতের রাজ্যসভায়। স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হবে। বলা হয়, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান স্মরণীয়। পাশাপাশি রাজ্যসভার আরও 2 সাবেক ও প্রয়াত সদস্য এল গণেশন ও সুরেশ কলমতির প্রয়াণেও শোক প্রস্তাব গৃহীত হয়। এরপরে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোটা সভা 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওমানে নৌকাডুবির ঘটনায় 3 ফরাসি পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ জানায়, ওমানের রাজধানী মাস্কটের কাছে এই দুর্ঘটনা ঘটে। ওমান উপসাগরে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে 25 জন ফরাসি পর্যটক, 1 জন ট্যুর গাইড এবং নৌকার ক্যাপ্টেন ছিলেন। এ সময় 3 পর্যটক মারা গেছেন এবং 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ফ্রান্সের আল্পস পর্বতের একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় কুরশেভেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলটি থেকে অন্তত 90 জনকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকায় পাশের হোটেল লে লানা থেকে প্রায় 200 পর্যটককে বুধবার সকালে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় 131 দমকল কর্মী। আগের রাতে শুরু হওয়া আগুন বুধবার সকাল পর্যন্ত জ্বলতে থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটন খাতে নতুন মাইলফলক স্পর্শ করল জাপান। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালে প্রথমবারের মতো জাপানে ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। দুর্বল ইয়েন ও কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হওয়ায় এই প্রবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। পর্যটন খাতে নতুন আশার আলো দেখছে সূর্যোদয়ের দেশ জাপান। 2025 সালে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে 4 কোটি 27 লাখে, যা জাপানের পর্যটন ইতিহাসে সর্বোচ্চ। সীমান্ত পুরোপুরি খুলে দেয়া, আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো এবং দুর্বল ইয়েনের কারণে জাপান বিদেশিদের কাছে সাশ্রয়ী গন্তব্য পরিণত হওয়ায় এই রেকর্ড প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। করোনা মহামারীর সময় জাপানের পর্যটন খাত সবচেয়ে বড় ধাক্কা খায়। আন্তর্জাতিক ভ্রমণ প্রায় বন্ধ থাকায় বিদেশি পর্যটকের সংখ্যা তলানিতে নেমে যায়। তবে 2024 সাল থেকে খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। ওই বছর 3 কোটি 68 লাখের বেশি বিদেশি পর্যটক জাপান ভ্রমণ করেন, যা মহামারীর আগের সব রেকর্ড ভেঙে দিয়ে 2025 সালের নতুন সাফল্য গড়ে। ইতিবাচক অগ্রগতির মধ্যেও একটি উদ্বেগজনক দিক সামনে এসেছে। 2025 সালের ডিসেম্বর মাসে চীন থেকে আসা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% কমেছে। চীন জাপানের অন্যতম বড় পর্যটন বাজার হওয়ায় এই পতনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীনা পর্যটকের সংখ্যা হ্রাসের কারণগুলো নিয়ে জাপান সরকার বিস্তারিত পর্যালোচনা করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং তাদের আস্থা পুনরুদ্ধারে কূটনৈতিক যোগাযোগ জোরদার সহ বিভিন্ন পর্যটন প্রচারণা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে সব দেশ থেকে পর্যটকের আগমন বাড়ানো। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।
চীনের ইউ শহরে এক কারখানার ভুলেই জন্ম নিয়েছে বছরের ভাইরাল খেলনা। হাসি মুখের বদলে উল্টো সেলাইয়ে তৈরি হয়েছে কান্নার ঘোড়া। চীনা নববর্ষে এই খেলনাই এখন তরুণ কর্মজীবীদের আবেগের প্রতীক হয়ে উঠেছে। চীনের ঝেজিয়াং প্রদেশের ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটিতে চীনা নববর্ষের আগে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। লাল রঙের একটি প্লাস ঘোড়া সবার নজর কাড়ছে। নিচের দিকে ঝুলে থাকা মুখ আর বিষণ্ণ চোখের কারণে অনলাইনে নাম পেয়েছে ক্রাইং হর্স বা কান্নার ঘোড়া। লাল রঙের এই খেলনাটি নববর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছিল, তবে কারখানার এক শ্রমিক ভুল করে ঘোড়ার মুখ উল্টো দিকে সেলাই করেন। দোকান মালিক ঝাং হৌচিং প্রথমে খেলনাটি ফেরত নিতে চাইলেও পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সত্যি বলতে আমি অবাক হচ্ছি। আমার কাছে এটা দেখতে সুন্দর না, তরুণরা হয়তো এটা পছন্দ করে। আমাদের ভাবনাও এখন ক্রেতার চাহিদা অনুযায়ী বদলাতে হচ্ছে। অনেক তরুণ বলেন অফিসে কাজের সময় তাদের মুখ এমনই থাকে, আর কাজ শেষে তারা হয়ে ওঠেন হাসি মুখের ঘোড়া। চাহিদা বাড়তে থাকায় দোকান কর্তৃপক্ষ কান্নার ঘোড়ার উৎপাদন চালু রাখে। বিক্রেতাদের মতে খেলনাটি আধুনিক কর্মজীবী মানুষের মানসিক চাপের প্রতিচ্ছবি। যদিও সব বিক্রেতা এর সৌন্দর্য পছন্দ করছেন না, তবুও ক্রেতার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন চলছেই। চীনা রাশিচক্রে ঘোড়ার বছরে এই খেলনাই এখন সবচেয়ে আলোচিত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। 48 দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানান আলোচনা চলছে প্রেডিকশন মার্কেটেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী 2026 বিশ্বকাপ জয়ে সবচেয়ে এগিয়ে স্পেন, আছে ইংল্যান্ড, ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার এই ট্রফি জয়ের সম্ভাবনা সমানের সমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কমাস পরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে 2026 বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যৎবাণী করা। কে জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়েই চলছে নানান আলোচনা। তেমনই এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রেডিকশন মার্কেট, যেখানে বিশ্বের সেরা গণকদের ওপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন, তাদের 2026 ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ 16%। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 15 আর তৃতীয় স্থানে ফ্রান্সের সম্ভাবনা 13%। মজার বিষয় হচ্ছে দুই রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমানে সমান। এই তালিকা মূলত দলের পারফরমেন্স কিংবা বর্তমান ফর্মের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের ওপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে লা রোহা। ইংল্যান্ড 4 নম্বরে থাকলেও তাদের ওপর অর্থলগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার 2 নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে 3 লায়ন্সের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে মিরাকল। তালিকার 3 নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরমেন্সে ভর করে। 4 আর 5-এ দুই রাইভাল ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা ঘোচানোর মঞ্চ। তবে যে কোনো দলের ইনজুরি, পারফরমেন্সে ঘাটতি কিংবা কোচ বদলের ওপরে এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপেরও মাস 5 বাকি থাকায় এখন থেকেই বলার কিছু নেই। সেই সাথে দলগুলো ঘোষণা করেনি নিজেদের স্কোয়াডও। সব মিলিয়ে এই তালিকাটা স্রেফই একটা অনুমানের ওপর ভর করে তৈরি করা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানাল তেহরান। পশ্চিম তীরে ইসরায়েলের চিরুনি অভিযানে আটক 130। এক ফিলিস্তিনি যুবক নিহত। গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে ধ্বংস করা হবে জাতিসংঘে জানালো যুক্তরাষ্ট্র। এবং শক্তিশালী ঝড় ক্রিস্টিনের আঘাতে লন্ডভন্ড পর্তুগালের মধ্যাঞ্চল। 3 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন 8.5 লাখের বেশি মানুষ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।